হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আমাদের আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024-এ যে এক্সাম হয়ে গিয়েছিল, তার কেমিস্ট্রির আমরা টোটাল যে সায়েন্সের, অ্যাকচুয়ালি এগুলো তো টেকনিক্যাল পরীক্ষা, তো টেকনিক্যাল পরীক্ষাতে সায়েন্সের উপরে বেশি জোর দেওয়া হয়েছিল। তো আমরা যেমন এলপি জেই টেকনিশিয়ান এদের যেমন সায়েন্সগুলো কমপ্লিট করছি, যেমন আমরা এলপির বায়োলজি কেমিস্ট্রি দুটো কমপ্লিট করেছি, জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের বায়োলজি কেমিস্ট্রি দুটো কমপ্লিট করেছি, টেকনিশিয়ানের বায়োলজি কমপ্লিট করেছি, এবং টেকনিশিয়ানের এই যে কেমিস্ট্রি পার্ট চলছে এর মধ্যে আজকের আমরা পার্ট 2, যেখানে আমরা 30টা কোশ্চেন দেখব। আগের দিন আমরা আগের দিনের ভিডিও পার্ট 1-এ আমরা 20টা কোশ্চেন দেখেছিলাম এবং সেখানে বিভিন্ন কনসেপ্টগুলোকে ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওটা যথাক্রমে আমরা 30টা কোশ্চেন দেখবো এবং সেখানে বিভিন্ন কনসেপ্টগুলো এবং আমরা ডিসকাশন করব। তার প্রথম কোশ্চেন চলে আসছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর কারেক্ট। বলতে হবে যে এর মধ্যে কোনটা ঠিক। জিঙ্ক অ্যান্ড লেড মানে কি? লেড মানে সীসা। জিঙ্ক অ্যান্ড লেড আর মোর রিয়াক্টিভ এলিমেন্ট দ্যান কপার। জিঙ্ক আর লেড যে ঠিক কপারের থেকে বেশি রিয়াক্টিভ এলিমেন্ট। তারপরে বলা হচ্ছে যে জিঙ্ক অ্যান্ড লেড আর লেস রিয়াক্টিভ এলিমেন্ট দ্যান কপার। আর তারপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি অ্যান আয়রন নেল, মানে একটাতে বলা হচ্ছে বেশি রিয়াক্টিভ হয়ে থাকে, আরেকটাতে বলা হচ্ছে কম রিয়াক্টিভ হয়ে থাকে, আরেকটাতে বলা হচ্ছে যে ওই যে অ্যান আয়রন নেল বিকাম ইয়েলো ইন কালার হোয়েন ইট ডিপ ইন্টু দ্য কপার সালফেট সলিউশন। যখন কপার সালফেটের দ্রবণে যদি আমরা লোহার কুচি রাখি তাহলে সেক্ষেত্রে কী হবে, কপার সালফেটের দ্রবণে যদি আমরা রাখি লোহার কুচি রাখি, সেক্ষেত্রে দেখব কি যে লোহার কুচিটা হয়ে যাচ্ছে, ইয়েলো কালার হয়ে যাচ্ছে। তো এর মধ্যে যে কোশ্চেনটা ঠিক হবে সেটা মানে যদি আমরা ওই সক্রিয়তা শ্রেণী দেখি, মানে ধাতুর যেটা একটা সক্রিয়তা শ্রেণী আছে, ঠিক আছে, সেই সক্রিয়তা শ্রেণী যদি আমরা দেখি সেখানে আমরা দেখব এরকম ক্রমটা এরকম থাকে যে প্রথমে আছে সোডিয়াম, তারপরে আছে পটাশিয়াম, তারপরে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। মানে যেগুলো আমরা অ্যাকচুয়ালি এরকমভাবে এটাকে মনে রাখি যে আমগুলোকে যতক্ষণে যে উপরের দিকে যে ঠিক রাখা হয়, ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, এই 5টা আম হয়ে গেল। এরপরে যতক্ষণে যে জিঙ্ক আয়রন লেড, জিঙ্ক আয়রন মানে এফি ধরি, লেড মানে পিবি ধরি, এই যে লেডটাকে ধরা হয় পিবি হিসাবে। আর তারপরে চলে আসছে আমাদের হাইড্রোজেন। আর তারপরে যথাক্রমে এরপরে ওই ধরা হয় কপার, মার্কারি, সিলভার আর গোল্ড, সব শেষে থাকে গোল্ড। তো এই যে শ্রেণী বরাবর দেখা যায় যে সক্রিয়তা শ্রেণী অনুযায়ী সবথেকে বেশি অ্যাক্টিভ হয়ে থাকে কোনটা, পটাশিয়াম। সবথেকে কম অ্যাক্টিভ হয়ে থাকে কি, গোল্ড। এদের মাঝখানে যেগুলো রয়েছে, যেমন এরম দিয়ে কোশ্চেন পড়ে যে জিঙ্ক আর লেড মোর রিয়াক্টিভ দ্যান কপার। তো এখানে দেখা যায় জিঙ্ক আর লেড মোর রিয়াক্টিভ দ্যান কপার, তার মানে এক নম্বরটা একদম ঠিক আছে। তাহলে এখানে যদি দেখা যায় 2 নম্বরটা তাহলে ভুল, তার মানে 2 নম্বরে বি অপশনটা ভুল, তাহলে এইটা হবে না। এখানে দেখা যাচ্ছে আয়রন নীল বিকামস ইয়েলো ইন দ্য কালার অফ দ্য ডিপড ইন দ্য কপার সালফেটের দ্রবণের মধ্যে যখন হচ্ছে আয়রনকে অ্যাড করা হয়, কপার সালফেটের দ্রবণের মধ্যে যখন আয়রনকে অ্যাড করা হয় তখন কিন্তু ইয়েলো কালার হয় না, তার মানে সিটটাও ভুল। তাহলে আমাদের পড়ে থাকছে অপশন কোনটা, অপশন হচ্ছে এ। তার আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ হলো আমাদের অ্যান্সার। তারপরে চলে আসছে জিঙ্ক মেটাল রিয়াক্ট উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড। জিঙ্ক ধাতু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? জিঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, জিঙ্কের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াতে উৎপন্ন হয় সোডিয়াম জিঙ্কেট উৎপন্ন হয়ে থাকে। তাহলে অ্যান্সার বলতে হবে যে জিঙ্ক অক্সাইড, একদম না। জিঙ্ক হাইড্রোক্সাইড না, সোডিয়াম হাইড্রাইড না, বলা হয় সোডিয়াম জিঙ্কেট। তো জিঙ্কের সাথে সোডিয়ামের বিক্রিয়াতে কি উৎপন্ন হয়, জিঙ্কের সাথে যখনই সোডিয়ামের বিক্রিয়া হয় তখন উৎপন্ন হয় সোডিয়াম জিঙ্কেট উৎপন্ন হয়ে থাকে। ব্যাস হয়ে গেল। এরপরে চলে আসছে যে 3 নম্বর কোশ্চেন, তার মানে অ্যান্সার কোনটা হলো, অ্যান্সার হলো আমাদের সোডিয়াম জিঙ্কটেট। ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে আসছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ সাসপেনশন। তাহলে প্রলম্বনে উদাহরণের মধ্যে পড়ছে কোনটা প্রলম্বনে উদাহরণের মধ্যে পড়ে? তো প্রলম্বনে উদাহরণের মধ্যে পড়ে যতক্ষণে যে বলা হচ্ছে কি যে অয়েল ইন ওয়াটার, মানে জলের মধ্যে তেল, সলিউশন অফ সুগার ইন ওয়াটার, চক পাউডার ইন ওয়াটার অ্যান্ড ফিউ ড্রপস অফ দ্য মিল্ক ইন ওয়াটার। তো
তো এর মধ্যে বলা হয় প্রলম্বন বা সাসপেনশনের মধ্যে চক পাউডার ইন দ্য ওয়াটার, এটা অ্যাকচুয়ালি জলে একটা প্রলম্বনে দ্রবণ তৈরি করে। এটা মানে প্রলম্বন মানে সেটা যে পদার্থটা অধক্ষিপ্ত হয় তলায়, সেক্ষেত্রে চকের গুঁড়োগুলো অধক্ষিপ্ত হয়ে যায় জলের তলায়। তারপরে বলা হচ্ছে ক্লোরোঅ্যালকিল প্রসেস। ক্লোরোঅ্যালকিল প্রসেসের মাধ্যমে কোনটি তৈরি করা হয়? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রক্সাইড এবং সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড মানে NaCl, সোডিয়াম হাইড্রক্সাইড আর সোডিয়াম বাইকার্বনেট। তো ক্লোরোঅ্যালকিল প্রসেসের মাধ্যমে কি উৎপন্ন করা হয়? ক্লোরোঅ্যালকিল প্রসেসের মাধ্যমে উৎপন্ন করা হয় যথাক্রমে সোডিয়াম হাইড্রক্সাইড NaOH। ক্লোরোঅ্যালকিল প্রসেসের মাধ্যমে উৎপন্ন করা হয় NaOH। হয়ে গেল। তারপরে কোশ্চেন দেখবো আমরা যে সোডিয়াম হাইড্রক্সাইড। তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ এক্সট্রাক্টেড বাই দ্য ইলেকট্রোলাইসিস ডিডাকশন। তাহলে তড়িৎ বিশোধন পদ্ধতিতে কোনটি থেকে ধাতু নিষ্কাশন করা হয়? তড়িৎ বিশোধন পদ্ধতিতে যেরকম মানে তড়িৎ ইলেকট্রোলাইসিস, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি হবে, এটা বিশোধন হবে না, এটা বিশ্লেষণ হবে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যতক্ষণে যে সিলভার, জিঙ্ক, লেড এগুলো যতক্ষণে তড়িৎ বিশোধন পদ্ধতি, এগুলো ভারী ধাতু হয়ে থাকে, তাই সোডিয়ামকে তড়িৎ বিশোধন মানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পৃথক করা হয় বা পাওয়া যায়। বার্নিং অফ কোল ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন। তো কয়লার দহন কোন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পড়ে? কয়লার দহন পদ্ধতি কোন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পড়ে? সেটা হলো যেরকমের যে বলা হয় রিয়াকশন, ডিকম্পোজিশন রিয়াকশন, ডাবল রিয়াকশন এবং কম্বিনেশন রিয়াকশন। তো কয়লার দহনকে কম্বিনেশন রিয়াকশন বলা হয় কারণ এটা অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়া মাধ্যমে কার্বনের সাথে O2 বিক্রিয়া করে CO2 উৎপন্ন করে। তো মানে ওই জায়গায় কম্বিনেশন বা সংযোজন বিক্রিয়া বলা হয়। তারপরে বলা হচ্ছে 27 নম্বর কোশ্চেন, মানে আগে যেহেতু আমরা পার্ট 1টা করে এসেছি তা সেই ওয়াইজ আমরা চলছি, তো সেক্ষেত্রে আমাদের 27 নম্বর মানে পার্ট 2তে 27 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, হুইচ ইজ দ্য প্রোডাক্ট ফর্মড ইন দ্য ক্লোরোঅ্যালকিলি প্রসেস। ক্লোরোঅ্যালকিল প্রসেস ওই একইভাবে এটা 29-12তে এসেছিলো, যতক্ষণ এটা বলা হয় কি যে সোডিয়াম হাইড্রক্সাইড, ওই সোডিয়াম হাইড্রক্সাইডই পাওয়া যায় ক্লোরোঅ্যালকিল প্রসেসের মাধ্যমে। তারপরে চলে আসছে ততক্ষণে যে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ ইউজড ইন টিংচার অফ আয়োডিন। তো টিংচার অফ আয়োডিন হিসেবে কোনটা ব্যবহার করা হয়? প্রোপানল, ইথানোয়িক অ্যাসিড, ইথানল এবং মিথানল। তো সেক্ষেত্রে এখানে বলা হয় ইথানলের সংকেত কী হয়? C2H5OH। C2H5OH অ্যাকচুয়ালি টিংচার অফ আয়োডিন হিসেবে ব্যবহার করা হয়। তারপরে বলা হচ্ছে 29-এরটা, গ্লুকোজ যদি 6 কার্বন মলিকিউল হয় তাহলে পাইরুভেট কত কার্বনযুক্ত হয়? তাহলে গ্লুকোজ যদি 6 কার্বনযুক্ত হয়, পাইরুভেট কী হয়ে থাকে? পাইরুভেট যথাক্রমে হয়ে থাকে যে 3 কার্বনযুক্ত এলিমেন্ট হয়ে থাকে। তাহলে গ্লুকোজ যদি 6 কার্বনযুক্ত হয়, পাইরুভেটে 3 কার্বনযুক্ত হয়ে থাকে। তারপরে বলা হয় হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট রিলেটেড টু দ্য ইকোসিস্টেম। বাস্তুতন্ত্রের জন্য কোনটা ঠিক? সেক্ষেত্রে বলা হয় যে ভায়োলেট রেডিয়েশন ইজ নট ড্যামেজিং টু অর্গানিজম। কোনো অর্গানিজমকে আলট্রাভায়োলেট মানে যে রেটা বেরো সেটা কোনো অর্গানিজমকে ক্ষতি করে না, এটা একদম ভুল। তারপরে বলা হচ্ছে ওজোন অ্যাট দ্য হায়ার লেভেল অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ প্রোডাক্ট অফ আলট্রাভায়োলেট রেডিয়েশন অ্যাক্টিং দ্য অক্সিজেন মলিকুল। তারপরে বলা হচ্ছে যে এটা তো ঠিক আছে কারণ এটা অ্যাকচুয়ালি ক্ষতি করে থাকে, আর ওজন একটা হায়ার লেভেল অফ দ্য অ্যাটমসফিয়ার প্রোডাক্ট অফ দ্য, এটা তো করে। আর দ্য অ্যামাউন্ট অফ দ্য ওজন অ্যাটমসফিয়ার বিগেন টু ড্রপ সাফলি 1980s পরে বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো নেওয়া হয়, যার জন্য কমিটমেন্টের জন্য এগুলো মোটামুটি এর লেভেলটা কিছুটা কমেছে। তার মানে যথাক্রমে আমাদের অ্যান্সার আসছে কোনটা? 2 আর 3 কোথায় আছে? 2, 3, 1, 2, 3 না, 1, 2, 1 তো হবেই না, তার মানে অ্যান্সার হবে 2 আর 3। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অলফ্যাক্টরি ইন্ডিকেটর টু চেক দ্য অ্যাসিডিক অর বেসিক নেচার অফ দ্য সাবস্টেন্স। কোনটি ঘ্রাণ মানে গন্ধের মাধ্যমে কোনো দ্রবণ অ্যাসিড না ক্ষার নির্ণয় করা হয়? কোনটি সাহায্য নেওয়া হয়? সেটা হলো বলা হয় ভ্যানিলা অ্যাসেন্সের মাধ্যমে আমরা কী করতে পারি? এই অ্যাসেন্সের মাধ্যমে এই আর বাদবাকি যেগুলো আছে সেগুলো তো হচ্ছে কি মানে এই হিসাবে কাজ করে, নির্দেশক হিসেবে কাজ করে, ফেনপথ্যালিন, রেড লিটমাস বা ব্লু লিটমাস, মিথাইল অরেঞ্জ। একমাত্র ভ্যানিলা অ্যাসেন্সের মাধ্যমে অ্যাসিড না খাড়া আমরা এর গন্ধটা নিতে পারি। তারপরে চলে আসছে 32 দেখা কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রডিউসড হোয়েন বেরিয়াম ক্লোরাইড রিয়াক্ট উইথ সোডিয়াম সালফেট। বেরিয়াম ক্লোরাইডের সাথে যখন সোডিয়াম সালফেটের বিক্রিয়া হয় তখন কি পাওয়া যায় উপাদান পদার্থ
হিসাবে। তাহলে বেরিয়ামের সাথে যখন বলতে হবে যখন হচ্ছে সোডিয়াম বিক্রিয়া হয় তখন হচ্ছে কি সোডিয়াম সালফেটের যখন বিক্রিয়া হয় বেরিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম সালফেট, মানে BaCl2 সাথে যখন Na2SO4 BaCl2 সাথে যখন Na2SO4 বিক্রিয়া হয় তখন উৎপন্ন হয় বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট অধক্ষিপ্ত হয়, সাদা রঙের অধক্ষিপ্ত হয়, প্লাস 2NaCl উৎপন্ন হয়। তো তার মানে আমাদের পাওয়া যাবে ব্ল্যাক, না সবসময় এটা সাদা কালারের হয়, বেরিয়াম সালফেট সবসময় সাদা কালারের হয় এবং এটাই প্রেসিপিটেট হয়ে থাকে। তারপরে বলা হচ্ছে 33 এটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালেন্সি অফ দ্য কার্বন ইন দ্য ইথিন। ইথিন যৌগে কার্বনের যোজ্যতা কত? ইথিন যৌগে কার্বনের যোজ্যতা কত হয়ে থাকে? ইথিন যৌগে কার্বনের যোজ্যতা হয় 4। কেন? কার্বন মানে তার যোজ্যতা 4 হবে, ঠিক আছে, সে ইন হোক, আইন হোক, আর এ হোক। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ দ্য হাইড্রোফিলিক এন্ড অফ দ্য সোপ রিয়াক্ট। সাবান জলের সাথে বিক্রিয়াতে জলাকর্ষী প্রান্ত কোনটা হয়ে থাকে? সাবান জলের সাথে যখন বিক্রিয়া হয় তখন জলাকর্ষী প্রান্ত হয় জলে। হাইড্রোকার্বনটা জল বিকর্ষী হয়, আর জলটা এই পোর্শনটা। তারপরে বলা হচ্ছে হুইচ টেকনিক ইজ ইউজড ফর দ্য সেপারেশন অফ দ্য কোলয়েডিয়াল পার্টিকেল। কোলয়েডীয় কণাকে কোন পদ্ধতিতে আলাদা করা হয়? ফিল্ট্রেশন টেকনিক, সেন্ট্রিফিউগেশন টেকনিক, রিক্রিস্টালাইজেশন এবং সাবলিমিনেশন। তো বলা হয় যে একে পৃথক করা হয় কোন পদ্ধতির মাধ্যমে? সেন্ট্রিফিউগেশন পদ্ধতির মাধ্যমে। সেন্ট্রিফিউগেশন মাধ্যমে কোলয়েডীয় দ্রবণকে পৃথক করা হয়। তারপর বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট হোয়েন অ্যান অ্যাসিড ইজ ডিসলভ ইন ওয়াটার। যখন জলের মধ্যে কোনো অ্যাসিড দ্রবীভূত হয় তখন কী ঘটনা ঘটে? দ্য সেপারেশন অফ H+ ion ফ্রম দ্য HCl molecule ক্যান নট অকার ইন দ্য অ্যাবসেন্স অফ ওয়াটার। দ্য হাইড্রোজেন আয়ন মাস্ট অলওয়েজ বি শোন অ্যাজ দ্য H+ ion ইন হাইড্রোনিয়াম আয়ন। ঠিক আছে, এই দুটোর মধ্যে কী কী হতে পারে? তো বলছে যে সেপারেশন অফ হাইড্রোজেন আয়ন, যখন হাইড্রোজেন প্লাস আয়ন মানে HCl থেকে হাইড্রোজেন প্লাস মানে HCl একটা অ্যাসিড, তাহলে HClকে যখন জলে বিশ্লেষিত হবে তখন কী হবে? H+ এবং Cl- উৎপন্ন হবে। ক্যান নট অকার ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ওয়াটার, এটা জলের উপস্থিতি যখন ভাঙে না। জলের উপস্থিতি কি এটা ভাঙে না ভাঙে না? তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটা ঠিক আছে, কারণ জলের উপস্থিতি ছাড়া এটা ভাঙবে না এই জলের সাথে। এবং হাইড্রোজেন আয়ন মাস্ট অলওয়েজ বি শোন ইন দ্য H+ হাইড্রোনিয়াম আয়ন, এবং হাইড্রোজেন আয়নটা H+ আয়ন হিসেবে উপস্থিত হবে, একদম ঠিক আছে। তার বলা হচ্ছে বোথ A and B। তারপরে বলো 37 এটা, আইডেন্টিফাই দ্য বেস্ট মেথড টু প্রিপেয়ার ওয়াশিং সোডা ফ্রম দ্য সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট থেকে ওয়াশিং সোডা প্রস্তুত করা হয় কোন পদ্ধতির মাধ্যমে? তো সেক্ষেত্রে বলা হয় যে সোডিয়াম বাইকার্বনেট থেকে যখন সোডিয়াম বাইকার্বনেটকে যখন আমরা উত্তপ্ত করি, সোডিয়াম বাইকার্বনেটের বাইকার্বনেট মানে হবে সংকেত কি? NaHCO3। NaHCO3কে যখন আমরা হিট দিই তখন উৎপন্ন হবে কি? Na2CO3 প্লাস H2O। এখন এই যথাক্রমে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কি পাই? ওয়াশিং সোডা পাই। তার মানে কোশ্চেনটা বাই হিটিং দ্য সোডিয়াম বাইকার্বনেট, বাই হিটিং দ্য সোডিয়াম তার মানে হিটিং দ্য সোডিয়াম বাইকার্বনেটকে যখন উত্তপ্ত করি তখনই আমরা পাবো কি? তখনই আমরা পাবো সোডিয়াম বাইকার্বনেট পাবো। তারপরে বলা হচ্ছে ফ্রম দ্য গিভেন ফলোয়িং মেটাল হুইচ ওয়ান ইজ দ্য লিস্ট রিয়াক্টিভ টুয়ার্ডস ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। দ্য প্রতিস্থাপন বিক্রিয়ার সবথেকে কম সক্রিয় ধাতু কোনটা? ওই যে তখন আমরা বললাম যে যদি প্রতিস্থাপন বিক্রিয়ার সবথেকে ধাতুগুলো দেখা হয়, প্রথমে কে আসবে? সোডিয়াম, তারপরে পটাশিয়াম। এই যে আমরা একদম ফার্স্ট কোশ্চেনটা যেমন আমরা করলাম যে এখানে শুরু হচ্ছে পটাশিয়াম থেকে, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার আর গোল্ড। তো এর মধ্যে কী হচ্ছে? এখান থেকে পাওয়া যাচ্ছে যখন সক্রিয় ধাতুগুলোর মধ্যে যে তার মানে বলতে প্রতিস্থাপন বিক্রিয়ার সবথেকে কম সক্রিয় ধাতু কোনটা? লেড, কপার, জিঙ্ক, আয়রন। এর মধ্যে যতক্ষণে যে কপার, তো বলা হয় লেড, কপার আর জিঙ্ক, আয়রন। এর মধ্যে দেখা যদি যায় যে কপার, কারণ এরা সবাই উপরে আছে, কপার সে তুলনায় অনেক নিচে আছে সক্রিয়তা শ্রেণীতে, তাহলে হবে কে? কপার। হয়ে গেল। তারপরে কোশ্চেন, তো এখানে যদি এই কোশ্চেনটার সাথেও যদি আমরা এটাকে লিখে রাখতে পারি এরকমভাবে, ওই যে বললাম যে কি হবে, এখানে ক্যালসিয়াম, এখানে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এটাকে যদি আলাদাভাবে ধরি, এর তলায় আসবে এর তলায় কে থাকবে? জিঙ্ক, আয়রন, লেড, একদম জিঙ্ক, আয়রন, লেড। আবার এর তলায় থাকবে কে? এই জায়গাটা মাঝখানে থাকছে, এই জায়গাটা হাইড্রোজেন থাকছে, মানে জাস্ট লেডের তলায়। তারপরে কে থাকছে? তারপরে থাকছে কপার, সিলভার, গোল্ড। কপার, মার্কারি, সিলভার, গোল্ড। সব থেকে অ্যাক্টিভ
তাহলে কোথায় এখানে সব থেকে কম অ্যাক্টিভ কোথায় হচ্ছে? লেড 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 হবে না, আয়রন হবে না, জিঙ্ক হবে না। জিঙ্ক, আয়রন, লেড এরা পরপর আছে, জিঙ্ক, আয়রন, লেড এরা পরপর, তার মানে হবে কি? কপার। অ্যান্সার হবে কপার। হুইচ অফ দ্য ফলোয়িং এডিবল অ্যাসিড ইজ অ্যাডেড টু দ্য বেকিং সোডা ফর মেকিং দ্য বেকিং পাউডার? বেকিং পাউডার তৈরিতে বেকিং সোডার সাথে কোন জাতীয় অ্যাসিডকে যোগ করা হয়? বলতে হবে যে বেকিং পাউডারে বলতে হবে যতক্ষণে কী যোগ করা হয়? টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড যুক্ত করে যতক্ষণে যে কী পাওয়া যায়? বেকিং পাউডার তৈরিতে বেকিং সোডার সাথে টার্টারিক অ্যাসিড যুক্ত করা হয়। এটা এসেছিলো কবে? ওই 29/12/2024। মোটামুটি সবকটাই আমি চেষ্টা করেছি যে ওই ডেটগুলোকে ফলো করে রাখতে। হুইচ অফ দ্য ফলোইং দ্য বেস্ট ডিসক্রাইব দ্য মিক্সচার অফ এয়ার? বায়ু এক জাতীয়, মানে বায়ু কী জাতীয় মিশ্রণের মধ্যে পড়ে? হেটেরোজাইগাস মানে মানে সমজাতীয়, না হোমোজাইগাস? বলতে বায়ু হোমোজেনাস যে ঠিক মিক্সচারের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি এর মধ্যে বিভিন্ন ধরনের থাকে, তারপরে বলা উপাদান থাকে। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ এ সলিউশন? কোনটা কোনো দ্রবণের বৈশিষ্ট্য নয়? কোনো দ্রবণের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে না কোনটা? বলা হয় যে দ্রবণ 10⁻⁻, হ্যাঁ 1 ন্যানোমিটার হতে পারে, বিকজ ভেরি স্মল পার্টিকেল সাইজ পার্টিকেল ডু নট স্ক্যাটার বিম অফ দ্য লাইট প্যাসিং থ্রু দ্য সলিউশন। এটাও ঠিক আছে, কারণ একমাত্র যেটি কোলয়েডের ক্ষেত্রে এটা স্ক্যাটার হতে পারে। এ সলিউশন ইজ এ হোমোজেনাস মিক্সচার হয় না। এ সলিউট পার্টিকেল ক্যান বি সেপারেটেড ফ্রম দ্য, এটা মোটামুটি এটা ঠিক আছে। তারপরে বলা হচ্ছে সলিউট পার্টিকেল ক্যান বি সেপারেটেড ফ্রম দ্য মিক্সচার বাই দ্য প্রসেস অফ ফিল্ট্রেশন। শুধুমাত্র প্রসেস অফ ফিল্ট্রেশনের মাধ্যমে যে এটাকে পৃথক করা যায়, এটা কিন্তু একদম নয়। অ্যান্সার হবে কোনটা? ডিটা। তারপরে বলা হচ্ছে কারেন্ট কেমিক্যাল রিয়াকশন রিপ্রেজেন্ট দ্য ক্লোরঅ্যালকিল প্রসেস। তাহলে ক্লোরঅ্যালকিল প্রসেসের রিয়াকশন কোনটা হয়ে থাকে? ক্লোরঅ্যালকিল প্রসেসের রিয়াকশন কোনটা? সেটা হলো সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে NaCl এর সাথে H2 বিক্রিয়া করে NaCl2 + H2 উৎপন্ন করে। এটা হলো এরকম যে এটাই হলো ক্লোরঅ্যালকিল বিক্রিয়া, যার মাধ্যমে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করা হয়। তার মানে NaOH এর সাথে কে বিক্রিয়া করবে? H2 বিক্রিয়া করে যেরকম এই তার সাথে কি উপাদান পদার্থ হিসাবে কী পাওয়া যায়? ক্লোরিন পাওয়া যায়, হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। তাহলে অনেক সময় পরীক্ষা দেয় যে এই যে ক্লোরঅ্যালকিল বিক্রিয়াতে সোডিয়াম হাইড্রোক্সাইড ছাড়াও উপাদান পদার্থ হিসেবে কী কী পাওয়া যায়? ক্লোরিন গ্যাস পাওয়া যায় এবং হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। হয়ে গেল। তারপরে কোশ্চেন চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রডিউসড হোয়েন জিঙ্ক অক্সাইড রিয়াক্ট উইথ কার্বন? জিঙ্কের সাথে যখন কার্বন বিক্রিয়া করে তখন কী উৎপন্ন হয়? জিঙ্কের সাথে যখনই কার্বন বিক্রিয়া করবে তখন বলতে হবে যে জিঙ্ক অক্সাইডের সাথে ফলোয়িং প্রডিউস ইন দ্য উইথ অক্সাইডের সাথে কার্বন বিক্রিয়া করে কী উৎপন্ন হয়? জিঙ্ক অক্সাইডের সাথে যখন কার্বন বিক্রিয়া করছে, কার্বন বিক্রিয়া করে, তাহলে উৎপন্ন হয় জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড। এখান থেকে অক্সিজেনটা কী হয়? অক্সিজেনটা বিয়োজন হয়, যেহেতু অক্সিজেন ছেড়ে দিচ্ছে তার মানে এর হচ্ছে বিয়োজন হচ্ছে হয়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন করছে। তাহলে বোথ জিঙ্ক অ্যান্ড কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। তারপরে চলো আইডেন্টিফাই দ্য নেচার অফ দ্য ফাংশনাল গ্রুপ রিপ্রেজেন্ট ইন দ্য বিউটানল। যখন আসবে অ্যাল শব্দ যখনই আসবে তখন জানতে হবে যেরকম যে এটা অ্যালডিহাইড জাতীয় যৌগ উৎপন্ন করছে। তাহলে সেক্ষেত্রে উৎপন্ন কী হচ্ছে? যে অ্যালডিহাইড জাতীয় উৎপন্ন হবে। ঠিক আছে। তারপরে চলে আসে হুইচ অফ দ্য ফলোয়িং এক্সাম্পল ইজ নট অ্যান এক্সাম্পল অফ দ্য কম্বিনেশন রিয়াকশন? সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয় কোনটা? বার্নিং অফ কোল্ডের সংযোজন বিক্রিয়া উদাহরণ, যেটা আমরা আগে একটা কোশ্চেনে কমপ্লিট করেছি। ফর্মেশন অফ স্ল্যাক লাইম ইনটু দ্য কুইক লাইম, এটাও এর মধ্যে পড়ে। তো ফর্মেশন অফ দ্য ওয়াটার, এটাও সংযোজন বিক্রিয়ার মধ্যে। ফর্মেশন অফ দ্য আয়রন সালফেট কপার সালফেট ইন আয়রন, না এটা এর মধ্যে পড়ে না। লাস্ট এটা এরকম হয়েছে আয়রন সালফেট পাওয়া যায়, এটাকে কেটে গেল। যাই হোক, এটা বলতে ফর্মেশন অফ দ্য আয়রন সালফেট ফ্রম দ্য কপার, এটা অ্যাকচুয়ালি এর মধ্যে পড়ে না। ঠিক আছে। তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রপার্টি অফ কোলয়েডিয়াল সলিউশন? কোলয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্য নয় কোনটা কোলয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্য নয়? কোলয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্য হবে না কোনটা? সেক্ষেত্রে বলা হচ্ছে যে অপশানসগুলো আমরা দেখবো, দ্য কম্পোনেন্ট অফ দ্য কোলয়েডীয় সলিউশন আর দ্য অনলি ইন দ্য ডিসপার্স ফেজ অ্যান্ড দ্য ডিসপারশন মিডিয়াম, শুধুমাত্র তাদের ডিসপার্স ফেজ এবং ডিসপার্স মিডিয়াম থাকবে। তারপরে বলছে যে দ্য কোলয়েড ইজ এ বিগ এনাফ টু স্ক্যাটার বিম লাইট স্ক্যাটারিং, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপরে বলা হচ্ছে দ্য সাইজ অফ দ্য পার্টিকেল অফ দ্য কোলয়েড ইজ ভেরি লার্জ, না খুব যে বড় হবে তা নয়। আর কোলয়েডের হেটারোজেনাস মিক্স, এটা ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে সিটটা, এটা যে খুব বড় হবে তা না। কোলয়েডের মাপ দেওয়া আছে, যেটা আমরা যখন পড়িয়েছিলাম দ্রবণ পড়ানোর সময় আমরা ওটা ব্যাখ্যা করেছিলাম। যাই হোক, এই সমস্ত চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আরেকবার করে রিভিশন দেবো, যেগুলো আমাদের প্রথম যে চ্যাপ্টারগুলো ছিল। 47 বলা হচ্ছে ইন ইলেকট্রোলাইটিক রিফাইনিং প্রসিডিওর দ্য ক্যাথোড ইজ মেড আপ। তাহলে তড়িৎ বিশন পদ্ধতিতে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় কোনটাকে? তো আগের দিন আমরা বলেছিলাম অশুদ্ধি যেটা থাকে সেটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, যেটা বিশুদ্ধ পাদ নিয়ে হয় সেটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়, যেটা পিওর মেটাল হয়। তার মানে এখানে অ্যান্সার হবে কোনটা? পিওর মেটালটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। দেখি এরকম একটা ওই দণ্ড থাকে,
এরকম একটা দণ্ড থাকে যেটা নেগেটিভ হিসেবে কাজ করে, এরকম একটা দণ্ড থাকে যেটা পজিটিভ হিসেবে কাজ করে। ঠিক আছে, এইবার এদের মধ্যে তাহলে কি দেখা যায়, এইটা ক্যাথোড হিসেবে কাজ করছে, এটা অ্যানোড হিসেবে কাজ করছে। এদের মধ্যে যে দ্রবণটা থাকে সেই ওই ধাতুর দ্রবণটা থাকে, যে ধাতু তৈরি করা হবে তার দ্রবণটা থাকে। আর অ্যানোড মার্টে যে ওই পদার্থগুলো জমা হয় তাকে অ্যানোড মার্ট বলে, আর এর থেকে মোটামুটি ধাতুগুলো গিয়ে এই ক্যাথোডে জমা হবে, মানে পিওর ধাতুগুলো। তো হোয়েন এ ডিকম্পোজিশন রিয়াকশন অফ লাইমস্টোন ক্যারিড আউট বাই হিটিং ইট ইজ কল্ড, চুনাপাথরকে যখন তাপ দেওয়া হয় তখন সেই পদ্ধতিটাকে কী বলা হয়, থার্মাল ডিকম্পোজিশন, কম্বিনেশন রিয়াকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, না এক্সোথার্মিক রিয়াকশন। সেক্ষেত্রে বলা হয় থার্মাল রিয়াকশন বলা হয়, থার্মাল রিয়াকশন বা থার্মাল ডিকম্পোজিশনও বলা যেতে পারে, থার্মাল ডিকম্পোজিশনও বলা যায়। তারপরে ডিউরিং দ্য ডিপোজিশন প্রসিডিওর হুইচ টাইপ অফ দ্য স্টেট অফ কনভার্সন উইল টেক প্লেস, অবক্ষেপণ পদ্ধতিতে পদার্থের কোন জাতীয় অবস্থার পরিবর্তন হয়, লিকুইড টু সলিড, সলিড টু লিকুইড। তাহলে এটা আমাদের জানতে হবে আগে যে অবলেখন পদ্ধতিটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় হয়। তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে থাকে যতক্ষণে যে গ্যাস থেকে সলিড অবক্ষেপণ হয়, যখন কোনো পদার্থ গ্যাস থেকে সলিড হয় তখন তারই মাত্র ডিপোজিশন হয়। তার মানে লিকুইড টু সলিড হবে না, সলিড টু লিকুইড হবে না, সলিড টু গ্যাস হবে না, গ্যাস থেকে সলিডে এই চেঞ্জটা হয়ে থাকে। তারপরে বলা হচ্ছে ফেস ক্রিম বিলং টু দ্য হুইচ টাইপ অফ দ্য কোলারিও ফ্রম, মুখে মাখার ক্রিম কোন জাতীয় কোলারিও অবস্থার উদাহরণের মধ্যে পড়ে। মুখে মাখার ক্রিম অ্যাকচুয়ালি কোন জাতীয় কোলারিও অবস্থার মধ্যে পড়ে, সেক্ষেত্রে সলিড, ফোম, জেল, না এর মধ্যে নয়, এটা অ্যাকচুয়ালি পড়ে ইমালশনের মধ্যে। কারণ আমরা এটা আগের দিনকেই ব্যাখ্যা করেছিলাম যে এর মধ্যে কোনটা কি পড়ে আর কি। যেমন ওই যতক্ষণে দুধ, মাখন, বাটার ইত্যাদি, এই যে ডিসপার্স মিডিয়াম আর ডিসপার্সাল, বিস্তার মাধ্যম আর বিস্তার দশা, সেক্ষেত্রে যদি আমরা এটাকে আমরা এক্সাম্পল হিসেবে ছোট্ট করে একটুখানি দেখি, সেক্ষেত্রে বিস্তার বলা হয় বিস্তৃত দশা, বিস্তৃত দশা, আর বলা হয় বিস্তার মাধ্যম, মানে যার মধ্যে থাকছে আর কি। তো সেক্ষেত্রে আমরা ওই মুখে মাখার ক্রিমটা যতক্ষণে কার মধ্যে পড়ছে, ইমালশনের মধ্যেই পড়ছে। দুধ এর মধ্যে পড়ে, কারণ এখানে কি কি থাকে যদি আমরা দেখি, এর ক্ষেত্রে মানে তরল তরল থাকে, দুটোই তরল তরল হবে। এটা হলো কি, একে বলা হয় ইমালশন, ইমালশনের সংজ্ঞা হয় এইটা, ঠিক আছে, ইমালশন। ওকে, এটা যদি ধরি 1 নম্বর। তারপরে যদি ধরি তরল কঠিন, যদি ধরি সামথিং বিস্তৃত দশা তরল আর কঠিন, তখন তাকে বলা হয় জেল। এটা যদি তরল আর এটাকে যদি বিস্তার মাধ্যম যদি কঠিন ধরি, তখন তাকে আমরা বলবো জেল। এবার জেলের মধ্যে যেগুলো পড়ে, জেলের এক্সাম্পল কি হয়, জেলের এক্সাম্পল ওই মাখন টাখন হয়ে থাকে, মাখন, পনির ইত্যাদি হয়, পনির টনির হয়, ঠিক আছে, কঠিন হিসাবে, হ্যাঁ, পনির, মাখন ইত্যাদি হয়। আবার তরল গ্যাস বলেও একটা আছে, যেমন তরল যদি বিস্তৃত দশা তরল হয়, বিস্তার মাধ্যম যদি গ্যাস হয়, এটা তরল, এটা যদি গ্যাস হয়, তখন থেকে আমরা কি বলবো, অ্যারোজল, যেটা আমরা ওই ধোঁয়া হিসেবে দেখতে পাই। আবার যদি এটা উল্টো হয়, আবার অনেক সময় যে চেঞ্জগুলো হয়ে থাকে, যেমন এটা যদি কঠিন হয় আর এটা যদি তরল হয়, তখন থেকে আমরা বলে থাকি সল। অ্যারোজল হলো সল। সলের এক্সাম্পলগুলোর মধ্যে কিছুই না, ওই মিল্ক অফ ম্যাগনেশিয়া, কাদা ইত্যাদি। বিস্তৃত দশা বলা হয় কঠিন, আর বিস্তার মাধ্যম হচ্ছে হয় যতক্ষণে তরল হয়ে থাকে, মানে কঠিন ওই দানা দানা পদার্থটা তরলের মধ্যে ভাসছে, যেমন এটাকে সলের মধ্যে পড়ে, কাদা টাদা ইত্যাদি পড়ে, তাই নয় কি? হ্যাঁ। আর ওই ফোমের মধ্যে যেটা বলে সেটা হলো গ্যাস আর তরল, বিস্তৃত দশা তরল হবে আর ওটা হবে। যাই হোক, মোটামুটি এই চ্যাপ্টারের টপিকগুলো নিয়ে আমরা কিন্তু আগে পড়িয়েছি, সুতরাং তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে পারো, এটা ক্লাস 9-এ সম্ভবত ছিল, ক্লাস 9-এর 2nd কি 3rd চ্যাপ্টার হবে। যাই হোক, সব ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে করা আছে, প্লেলিস্টও বানানো আছে, তোমরা দেখতে পারো। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এর পিডিএফ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হবে, যেটার লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।
এবং ওই যতক্ষণ যেমন আমাদের আরপিএফের কনস্টেবলের ওই সিরিজটা চলছিল সেটা আমরা কন্টিনিউ করবো। টোটাল আমাদের 6টা কমপ্লিট হয়েছে, এখনও আমাদের 30টা বাকি, সেটা আমরা আগে কমপ্লিট করবো, তারপরে অন্য কিছু নিয়ে, এবং তার সাথে এইটাও চলতে থাকবে। তাহলে আশা করি তোমাদের ভালো লাগছে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।